নিঃশ্বাস নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসছিল, জানো না? তুমি জানো না যে আমি তোমার অক্সিজেন, তুমি আমার নিঃশ্বাস। এটা যদি একে অন্যের সাথে না থাকে তাহলে কি হয়? একদম শেষ। তাহলে এখন আমাদের কি করা উচিত বল? কি করা উচিত? কি করা উচিত মানে বিয়ে করা উচিত, তাই না? বিয়ে? হ্যাঁ, বিয়ে। চলো না, বিয়ে করে প্লিজ প্লিজ প্লিজ। No. Thank you. You're welcome. আচ্ছা, আমাদের যে প্রথম দেখা হয়েছিল সেদিনের কথা মনে আছে তোমার? কি মনে নেই? আরে বাবা, ওই যে ভার্সিটির সামনে যে ক্যান্টিনটা, ওখানে বসে তুমি গরম গরম সিঙ্গারা খাচ্ছিলে আর ফু দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছিলে, মনে নেই? আর আমি সেটা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আচ্ছা, সেদিন কি তুমি বুঝতে পেরেছিলে যে আমার ওই গরম গরম সিঙ্গারা খাওয়া দেখতে দেখতে আজকে এখানে আমাকে পাউরুটি দিয়ে জেলি মাখিয়ে খাওয়াতে হবে? ভাবিনি, তবে ভাবলে খারাপ হতো না। খাচ্ছ না কেন? খাও। মিষ্টি এটা অনেক। জেলি তো মিষ্টি হয়। ঠিক আছে, তোমার জন্য কালকে তেঁতুলের জেলি খুঁজে নিয়ে আসবো, হবে? তাই না? আর তোমার জন্য কালকে তুমি একটু কাঁচা মরিচের জেলি নিয়ে এসো। কি ব্যাপার, এই দিনে দুপুরে তোমার এরকম হাই উঠছে কেন? শুনেছি বিয়ের পর পর নাকি ছেলেদের খালি হাই ওঠে, কেন তুই তো জানি না। কেটে যাবে কেটে যাবে কেটে যাবে। না, এটা জেলি কম। আগে বলবে তো দেখি। বলছি বলছি বলছি, আজকে তোমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ আছে। আচ্ছা ফাইন, তো বলো। বলছি, ওয়েট ওয়েট ওয়েট, এক চোখ কিন্তু খুলবে না, একদম খুলবে না। হ্যাঁ, ওকে। ইয়েস, এবার খুল। চোখ খুলবো? ইয়েস। মিষ্টি? ইয়েস, মিষ্টি। কেন মিষ্টি কেন? হা, কোনো কথা না, আগে হা করো। আমি হা, ইয়েস। এবার বলছি, আমি যে এনজিওতে ইন্টারভিউটা দিয়েছিলাম সেখানে আমার চাকরিটা হয়ে গেছে। কি বলছো তুমি? সত্যি? ইয়েস। কংগ্রাচুলেশনস! ও মাই গড! শুধু কংগ্রাচুলেশন আছে চলবে না তো তো, মানে তাই না? তাই 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 তাই। আমি সত্যি। হ্যালো লিসেনার্স, এতক্ষণ আপনারা শুনছিলেন এই সপ্তাহের অতিথি কাপলের জীবন কাহিনীর কিছু অংশ। বরাবরের মতোই আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ লাইফ নিয়ে আমি এসেছি আরজে মিমো। বকবক করছি সবসময়ের মতো, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় গুরু, হ্যাঁ লাভ গুরু। উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, সেটা তো এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন। আর অতিথি কে সেটা আমি আপনাদেরকে বলবো না, অতিথির সাথে পরিচয় করিয়ে দেবেন আপনাদের সবার পছন্দের, সবার অনেক অনেক প্রিয় লাভ গুরু। গুরু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউজুয়াল আমি সবসময় ভালো থাকি। তুমি কেমন আছো?
আমি তো সবসময়ের মতো অনেক ভালো আছি, এবং আমি যখন আমার শ্রোতাদের সাথে কথা বলি, তাদের কাছাকাছি আসি, তখন তো আরও ভালো থাকি, এবং আজকে আরও বেশি ভালো আছি আমাদের বিশেষ অতিথির উপস্থিতির কারণে। প্রিয় শ্রোতা, একটি সপ্তাহ পেরিয়ে আমি আবার হাজির হয়েছি আপনাদেরই সামনে আপনাদের প্রিয় প্রোগ্রাম লাভ লাইভ প্রোগ্রামে। আমি গুরু সাব্বির। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরাবরের মতো এবারও আমাদের একজন অতিথি আছেন, আমরা শুনবো তার জীবন কাহিনী। তার আগে অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের আজকের বিশেষ অতিথি ইমু চৌধুরী। ইমু, কেমন আছেন? আমি কেমন আছি আমি নিজেই জানি না। কিন্তু তারপরও আপনার ভালো না থাকার কাহিনীটা আমরা একটু জানার চেষ্টা করতে চাই। আমাদের সাথে আছে কোটি কোটি লিসেনার্স, তারা শুনছে আপনাকে। আপনার কাহিনীর কিছু অংশ আমরা শুনেছি, কিন্তু বাকি অংশ শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইমু সাহেব, আপনি আপনার জীবন কাহিনী আমাদেরকে বলুন। জীবন কাহিনী, আমি আমার জীবনের চেয়েও বেশি একজনকে ভালোবাসতাম। সে ছিল ঝুমুর। তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার বাবা মা আমাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু এতেও আমি মানসিকভাবে ভেঙে পড়িনি, রাগও করিনি। আমার বাসা থেকে বের হবার পর আমি ঝুমুরকে নিয়ে ছোট্ট একটা বাসা ভাড়া নেই। কিন্তু ঝুমুরকে বিয়ে করার জন্য আমি যে ব্যাংকে চাকরি করতাম, সে চাকরিটাও আমার হারাতে হয়। কারণ ওই চাকরিটা আমার বাবার রেফারেন্সে হয়েছিল। চাকরি করার সুবাদে আমার বেশ কিছু টাকা সেভিংস ছিল। ভাবলাম সেই টাকা দিয়ে যদি একটা ট্যাক্সি ক্যাব কিনি, তাহলে ভাড়া দিয়ে সংসারটা তো ভালোই চলবে। কিন্তু ট্যাক্সি ক্যাব কিনতে গিয়ে দেখি আমার সেভিংসের টাকা দিয়ে ট্যাক্সি ক্যাব কেনা সম্ভব না। আমার এক বন্ধু, তাকে বললাম, সে বাকি টাকাটা আমাকে ধার হিসাবে দিল। আপনার এই সত্য কথা শোনার জন্য কোটি কোটি শ্রোতা আপনার জন্য অপেক্ষা করছে, আপনার কথা শুনছে। প্লিজ তাদেরকে বিভ্রান্ত করবেন না। ইমু সাহেব, আমরা কিন্তু অলরেডি প্রচুর রেসপন্স পাচ্ছি লিসেনার্সদের কাছ থেকে, এবং তারা সত্যিই জানতে চাচ্ছেন যে আপনার নীরবতার কারণ কি। প্লিজ চুপ থাকবেন না, প্লিজ। ওকে, শুনুন তাহলে। হ্যাঁ বন্ধু, বল। বন্ধু কি অফিসে? না, অফিসে না, অফিসে যাচ্ছি, একটু বাইরে ছিলাম। আচ্ছা শোন, 1 ঘন্টা আগে ভাবির সাথে কথা হয়েছে। কি কি কথা হয়েছে শোন, মন দিয়ে শোন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আর ভালো থাকা, আপনার বন্ধুর সাথে থাকলে কেউ ভালো থাকে? কেন? কেন আবার কি, জানেন না? এত অলস, এত অলস, উফ। না, আমি সত্যি বুঝিনি যে এই রকম রিয়াকশন হবে বিয়ের পরে। কি বলেন আপনি? আমার ফ্রেন্ড কত ভালো, আপনাকে কত টেক কেয়ার করে, কত কিছু কাজ করছে, তারপর অলস বসলেন কেন? ভালো তো, ভালো সব কিছু ভালো। সেটা তো ভাই আপনারা দূর থেকে দেখলে ওকে ভালোই লাগে। বন্ধু হিসেবে যখন আমিও দূর থেকে দেখেছি, আমার কাছে ভালোই লেগেছে। বলিস কি? আমি তো তোর ভাবিকে ঘন্টাখানেক আগেও ট্রাই করলাম ফোনে, কিন্তু মোবাইল অফ পাচ্ছে। হ্যাঁ, আমি যা বলছি সত্য কথা বলছি। সো ওকে বন্ধু, বাই। তারপর আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমি ঝুমুরকে অনেক বেশি ভালোবাসতাম। কেন জানি না, ওর কাছে নিজেকে সঁপে দিয়ে
আমি এক অদ্ভুত আনন্দ পেতাম। আমি আমার জীবনের সমস্ত সেভিংস ওর কাছে দিয়ে রাখতাম। একদিন বাসায় ফিরে দেখি সে আমার সমস্ত সেভিংসের টাকাগুলো নিয়ে বাসা ছেড়ে ওর মায়ের বাসায় চলে গিয়েছে। যাবার সময় কি মনে করে যেন আমার জন্য একটা চিঠি লিখে গিয়েছিল। ইমু, তোমার সাথে ঘর করবো বলে অনেক কষ্ট করেছি, কিন্তু আর পারছি না। So sorry. আমাকে যদি তুমি ভালোবেসে থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। ভালো থেকো। আমি তোকে সত্যি অনেক বেশি ভালোবাসতাম। ভালোবাসতাম কেন, এখনো বাসি অনেক। আমি ওকে কখনো ডিস্টার্ব করিনি, কিন্তু কিন্তু একদিন রাতে নিজেকে সত্যি আর ধরে রাখতে পারছিলাম না। খুব ছটফট করছিল, জানতে ইচ্ছে করছিল যে ও কেমন আছে। আমি ওকে ফোন দেইনি, ওর মা মানে আমার শাশুড়িকে ফোন দিয়েছিলাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, কিন্তু এত রাতে? এত রাত? সরি আম্মা, রাত 3টা বেজে গেছে। আমি আসলে একদমই খেয়াল করতে পারিনি। না না, ওকে লাগবে না, আমি আপনার সাথেই কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ আম্মা, ও ভালো আছে? ঝুমুর ভালো আছে, ওকে ডেকে দেব? ওর কথা খুব মনে পড়ছিল। তুমি টেনশন করো না বাবা, আমি 2 দিনের মধ্যে তোমার কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। 2 দিনের মধ্যে উনি হাজির হয়েছিলেন? সে কি আনন্দ সে মুহূর্তে, বলে বোঝাতে পারবো না। তারপর স্যার, আপনার একজন গেস্ট আসছে, রিসেপশনে বসে আছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঝুমুর, তুমি মানে অফিসে? কেন এক্সপেক্ট করনি আমি তোমার অফিস পর্যন্ত আসবো? না মানে আমি বিশ্বাসই করতে পারছি না তুমি অফিসে। কি তুমি কাঁদছো কেন? না মানে আম্মা বলেছিলেন তুমি 2 দিনের মধ্যেই। 2 দিন হয়ে গেছে। হ্যাঁ, বাসায় মানে অফিস। চলো
এই চেনটা আমার মা তার পুত্রবধূর জন্য রেখে দিয়েছিল। What a couple. Really, he's a good couple. গুরু, আমার কিন্তু মনে হচ্ছে নট অনলি গুড কাপল বাট অলসো এ ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড রোম্যান্টিক কাপল। যাই হোক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি এসএমএসে। আমার কাছে অনেক অনেক এসএমএস জমে গেছে, এর মধ্যে থেকে বেছে একটি এসএমএস পড়ছি। হ্যাঁ, গোপালগঞ্জ থেকে আলমগীর লিখেছেন, আমাদের এখনও পর্যন্ত অনুষ্ঠান শুনতে ভালো লাগছে, কিন্তু এই মুহূর্তে আর আমরা কোনো কষ্টের কথা শুনতে চাই না, কাঁদতে চাই না, হাসতে চাই। মিস্টার আলমগীর, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আমিও একমত। আমরা আজ কোনো কান্নাকাটি চাই না, আমরা আজ হাসতে চাই। মিমো, আমরা আর কথা বাড়াবো না। যেহেতু আমাদের শ্রোতা হার্টবিট বেড়ে যাচ্ছে, আমরা কথা না থেকে আমরা চলে যাই আমাদের মূল গল্পে, ইমু সাহেবের কাছে। ইমু সাহেব প্লিজ। তারপর আমার যেন কেন মনে হচ্ছিল আমি ওকে আরো বেশি করে ভালোবাসা শুরু করলাম। ওকে এক মুহূর্তের জন্য না দেখলে আমি ছটফট করতে থাকতাম। ওকে আর অনেক বেশি সময় দেখবার জন্য আমি একদিন অফিসের বসকে ফোন করতে যাচ্ছিলাম ছুটি নেবার জন্য। তারপর থ্যাংক ইউ। কে খাও না কেন? আমার কি মনে হয় জানো? মনে হয় এক যুগ ধরে তোমাকে দেখি, মন ভরে তোমাকে দেখতে ইচ্ছে করছে। Wait. কি করছো? আরে বাবা, বসকে ফোন করছি, ভাবছি নেক্সট 7 ডে ছুটি নিব তোমাকে মন ভরে দেখবার জন্য। রাখো 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 বলছি। কেন? কোনো ছুটি নেওয়া লাগবে না। এখন থেকে আমি তোমাকে রোজ অফিসে দিয়ে আসবো, আবার অফিস শেষ হলে তোমাকে নিয়ে আসবো, স্কুলের বাচ্চাদের মতো। প্রমিস? ওকে। ভালোই চলছিল আমাদের সংসার। আমি প্রতিদিনের মতো বিকেল 5টায় বাসায় ফিরতাম অফিস থেকে। একদিন 5টার সময় যখন বাসায় ফিরলাম, পাখি স্টপ, ওইখানেই দাঁড়ো। কয়টা বাজে? 6টা। তুমি আজকে থেকে প্রতিদিন 1টার সময় বাড়িতে ফিরবে।
কেন? নো কোশ্চেন, আমি বলেছি ব্যাস। যাও, একটা সময় আসবে, যাও যাও। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, আই এম সিরিয়াস। ওকে। সোজা গ্যারেজে চলে যাও, আমি ওখানে চলে আসছি। ওকে। ঝুমুর, শোনো না, আচ্ছা তোমার কাছে কিছু টাকা হবে? টাকা? মানে ক্যাবটা নষ্ট হয়ে গেছে, একটা পার্টস কিনতে হবে। আমার কাছে টাকা থাকবে কোত্থেকে? কেন, কয়েকদিন আগে না তোমাকে বেশ কিছু টাকা দিলাম, ওখান থেকে কিছু দাও, আবার দিয়ে দেবো আমি। ওই টাকাটা আমি ফেলে দিয়েছি। কোথায়? পানিতে ফেলে দিয়েছি। সামান্য কত টাকা দিয়েছো, এখন সেটা হিসাব চাচ্ছ তুমি আমার কাছে? বাবা বাবা, এখনই আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো। আরে প্লিজ, আমি সেটা বলি না, আমার অল্প কয়েকটা টাকা। ওকে বাবা, ওকে ওকে, প্লিজ, সরি সরি সরি। ইউ সাহেব, আপনি আপনার ওয়াইফের সাথে যতটা রাফ বিহেভ করেছেন, মানে এটা এতটা রাফ বিহেভ না যে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ইমু ভাইয়ের কাছে। নেক্সট। আমি না রাগ করে চলে এসেছি, তাই বলে কি তুমি আমাকে খুঁজবে না? আমার জন্য অনেক মায়া হচ্ছে। আস্তে আস্তে দেখি। গুড বয়, ঠিকঠাক। থ্যাংক ইউ। শোনো,
বলো। ঠিক টাইম মতো লাঞ্চ করবে, বারবার পানি খাবে। ঠিক টাইমে লাঞ্চ করবে এবং বারবার পানি খাবে। তুমি এটা করো, ওকে? আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি বেখেয়ালি, তুমি তোমার কাজটা ঠিক মতো করো। আমি বেখেয়ালি? ওকে ওকে ওকে, আচ্ছা শোনো, দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও তো। বাই বাই। অফিসে গিয়ে ফোন দিচ্ছি। প্লিজ প্লিজ। কি করছো তুমি ওখানে? মশা মারছি। মশা মারছো? আর এখানে যে তোমার বউকে মশা কামড়াচ্ছে, তোমার বউর রক্ত তো খুবই রেয়ার, ও নেগেটিভ। রক্ত শেষ হয়ে গেলে কোত্থেকে রক্ত এনে দিবে? এখানে আসো, মশা মারতে মন চাইলে এখানে এসে মশা মারো। নামো। ঠিক আছে, আসছি। লাভ দাও। খাটের নিচ থেকে একটু মইটা বের করে দাও না। কেন, যখন উঠেছো তখন কি আমার হেল্প নিয়ে উঠেছো? তখন তো কেমন করে যেন উঠে পড়েছি, জানি না। দাঁড়াও দাঁড়াও, নামো। না কি না, দাও দাও দাও। আমি চলে যাচ্ছি, আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না, আমার মার সঙ্গেও না, যদি আমাকে ভালোবেসে থাকো। গুরু, আমি এই জিনিসটা আর নিতে পারছি না। মানে ইমু ভাইয়ের কাহিনী, আই এম সরি, আমি এই প্রোগ্রাম এখানে শেষ করতে চাই। কারণ একটা সাইকো মেয়েকে সে কীভাবে ভালোবাসে? মেমো, তুমি কি বলছো সেটা কি তুমি বুঝতে পারছো? এটা একটা জনপ্রিয় লাইভ প্রোগ্রাম, তুমি অনুষ্ঠান কন্টিনিউ করো। আমি যেটা বলছি সেটা তুমি করো, অনুষ্ঠান কন্টিনিউ করো। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আরও একটি SMS-এ। আমাদের সাথে আছেন পারভেজ সিলেট থেকে। তিনি লিখছেন, ঝুমুর এডুকেটেড উইথ এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। ইমু ভাই ঝুমুরের জন্য শুধু একটি সাইনবোর্ড। যাই হোক পারভেজ, আমি আপনার কথায় এখনও একমত নই। আমাদের সাথে আরও অনেক বন্ধুরা আছেন এবং অনেক অনেক SMS আমাদেরকে করছেন। আসলে সময়ের স্বল্পতার কারণে সবার SMS তো পড়া সম্ভব হচ্ছে না, তাই আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে এবং তার জীবনের বাকি অংশ শোনার জন্য। ইমু সাহেব। আপনার যা ইচ্ছে আপনি বলতে পারেন, কিন্তু কিন্তু ওকে ছাড়া আমার সব কিছু বন্ধ হয়ে আসতো, তুম বন্ধ হয়ে আসতো। ও যে আমার নিঃশ্বাস ছিল। প্রিয় শ্রোতা, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছি, যার প্রতীক্ষায় আমরা বসে আছি, কিন্তু কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না, কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষ এখন আমাদেরই সামনে, আপনাদেরই সামনে এসেছে। তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তার কাছে আমার কিছু প্রশ্ন আছে, অনেক কিছু জানার আছে। সে হচ্ছে আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি ঝুমুর।
ঝুমুর, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ লাভ লাইফ রেডিও পাঞ্চি এফএমকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার কারণে আপনার স্বামী আজ সর্বশান্ত, কিন্তু কেন? ইমু ইমু খুব ভালো ছেলে। এক কথায় বলতে গেলে ইমু অসাধারণ। ইমুর বাবা যেদিন আমাদের বাসা থেকে বের করে দেন, সেদিন থেকে আমাদের স্ট্রাগল লাইফ শুরু হয়। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমএ ছাত্রী ছিলাম, কিন্তু বিয়ের পর আমি আর ইমু গাজীপুরে একটা বাসায় থাকতাম। আমি পরীক্ষার সময় খুলনায় আমার মার কাছে চলে যেতাম। আপনি কেন আপনার হাজব্যান্ডের বন্ধুদেরকে ফোন করে আপনার হাজব্যান্ডের বদনাম করতেন? হ্যাঁ, আমি ফোন করে করে ইমুর বন্ধুদের কাছে ইমুর নামে অনেক বদনাম করতাম। ইমু অনেক ভালো ছেলে, ওর নামে বদনাম করলে ওর বন্ধুরা যখন প্রশংসা করতো সেটা শুনতে আমার অনেক ভালো লাগতো। আচ্ছা, মাঝে মাঝে আপনি যে ছেলেটার সঙ্গে শপিংয়ে যেতেন, মাঝে মাঝে রেস্টুরেন্টে একসঙ্গে গেট টুগেদার করতেন, সেই ছেলেটাকে, তার সম্পর্কে একটু বলুন তো। না না, ওটা আমার আপন ছোট মামা। উনি অস্ট্রেলিয়াতে থাকেন, কিছুদিনের জন্য উনি দেশে আসেন। ওই সময় আমার সঙ্গে দেখা করেন। হ্যাঁ, আমি ওর সঙ্গে পরিচয় করিয়ে দেইনি, কারণ আমাদের বিয়েটা দুই ফ্যামিলির কোনো ফ্যামিলি ঠিকভাবে মেনে নেয়নি। ইমুকে কেউ ছোট করে যদি কথা বলে আমি সেটা কোনোভাবে সহ্য করতে পারবো না, তাই আমি পরিচয় করিয়ে দেইনি। আপনার স্বামীর কষ্টের জমানো টাকা আপনার কাছে রাখতো, আর আপনি কিছুদিন পর পর সেই জমানো টাকাগুলো নিয়ে আপনার মার কাছে চলে যেতেন। প্লিজ এ বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, আমি ইমুর টাকা নদীতে ফেলে মাটি ভরাট করেছি। ইমু আমাকে কখনো কষ্ট দিতে চায়নি। টাকা জমিয়ে বড় বাসা নিবে, ফার্নিচার কিনবে, আমার জন্য গাড়ি কিনবে, অনেক প্ল্যান করতো। কিন্তু আমার অপরাধ, আমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেছি। ইমু আমাকে যেই টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো সহ আমার মার কাছ থেকে আরো 10 লাখ টাকা নিয়ে সাভারে 3 কাঠা জমি রেখেছিল। সেই জমির উপরে দোতলা বাড়ি বানিয়েছি। এই যে সেই জমির দলিল, ছবি সবই ইমুর নামে। ধরো,
আসলে আমি এতক্ষণ যার সম্পর্কে এত বাজে বাজে কথা বলেছি তার সম্পর্কে সব কিছু জানার পরে আমি আসলে সত্যি নিজে খুব খুব লজ্জিত। আসলে আপনার মতো মেয়ের প্রশংসা করার কোনো যোগ্যতা আমার নেই। লিসেনার্স, এত কিছুর পরে আপনারা কি বলবেন আমি জানি না, তবে আমার নিজের একটি পার্সোনাল মতামত আছে। সেটা হচ্ছে, আমার মনে হয় ঝুমুরের মতো বউ যদি ঘরে ঘরে থাকে তাহলে কোনো স্বামীরই প্রতিষ্ঠিত হতে বেগ পেতে হবে না। স্বামীরা প্রতিষ্ঠিত হতে পারবে অনেক ভালো একটি ইন্সপিরেশন। আমি ইমুর নিঃশ্বাস, আর ইমু আমার অক্সিজেন। এই প্রথম ইমু এই কথাটা বলেনি। এই প্রথম আমি খুব কষ্ট পেয়েছি ইমুর কাছ থেকে, খুব কষ্ট পেয়েছি। হ্যাঁ, আমিও পরিপূর্ণ অক্সিজেন পেলাম। আমি আমার এই অক্সিজেনের ইন্ডাস্ট্রি ছেড়ে আর কখনো কোথাও যাব না, কোথাও যাব না। আর কত ভালোবাসলে তোমাকে ভালোবাসা যায় বলবো।